কিভাবে জানবো যে আমাদের ডিপ্রেশন হলে কি উপসর্গ দেখে আমরা ডিপ্রেশনকে চিনব বা ডিপ্রেশন কেন হয়, কিভাবে তা ডায়াগনোস করতে হয় এবং কি তার ট্রিটমেন্ট বা কিভাবে ডিপ্রেশনকে প্রিভেন্ট করা যায়। ডিপ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লিনিক্যাল সিমটমস হলো মাথা ঘোরা। এই মাথা ঘোরা বা মাথা চক্কর দেওয়া এবং এই নিজে ঘুরছি, মনে হয় যেন আমার গাটায় টলটলা হচ্ছে, একটা লাইনে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে টলে যাচ্ছি, বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে আমার গাটা টলছে, কেমন যেন একটা ব্যালেন্সটা নিজের কনফিডেন্সের মধ্যে নেই। এটা বিভিন্ন রোগে হতে পারে, তেমনি ডিপ্রেশনের একটা কমন সিমটম। ডিপ্রেশনে বহু মানুষ সুইসাইড করে না, সুতরাং সুইসাইড করে একজন মানুষকে হারানোর থেকে কিছুদিন যদি আমি 6 থেকে 9 মাস ওষুধ খেয়ে আমার স্টিগমা থেকে বেরিয়ে এসে যে আমার ব্রেনের ওষুধ খাচ্ছি, আমি বোধহয় দুর্বল মানুষ, এই স্টিগমা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি গবেষণা বলছে ইন্ডিয়াতে প্রায় 5% মানুষ ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে। 100 জনের 5 জন তারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে। ভোরের দিকে ঘুম ভেঙে যায়, ভোরবেলা আগে হয়তো বেশ সকালের দিকে ঘুম থেকে উঠতো, রিসেন্টলি দেখছে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না, বা ভুলে যাচ্ছেন, কোনো একটা কাজ করতে যাচ্ছেন ভুলে যাচ্ছেন, কোনটা কোথায় রেখেছেন সেটা ভুলে যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে খিদে খুব কমে যায়, একদম খেতে ইচ্ছে করে না। আগে খুব মজাদার খাবারগুলোকে খুব এনজয় করে খেত, রিসেন্টলি দেখা যাচ্ছে আর তার একদম খেতে ইচ্ছে করছে না, তার খাবারের রুচি কমে যাচ্ছে। বা অনেকের ক্ষেত্রে উল্টোটাও হয়, রুচি বেড়ে যায়, অনেক বেশি খেতে থাকে ডিপ্রেশনের জন্য। দুর্বল লাগা, ভালো লাগছে না, ইচ্ছা করছে না এবং সবকিছু থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলা। এই ভালো লাগছে না এবং ইচ্ছা করছে না ফেজটি যদি টানা 2 সপ্তাহের বেশি থাকে, এই মেজর সিমটমসগুলি, তাহলে বলা যেতে পারে আপনি ডিপ্রেশনে ভুগছেন। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর SK জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজ আপনাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক রোগ একটি ডিপ্রেশন নিয়ে বা হতাশার সমস্যা। এই ডিপ্রেশন এখন সারা পৃথিবী জুড়ে একটা মহামারীর মতন। ডিপ্রেশন চোখে দেখা যায় না, আপনি মানুষটাকে যদি বাইরে থেকে দেখেন, দেখে বুঝতে পারবেন না যে মানুষটি ডিপ্রেশনে আছে, যদি না সে খুব সিভিয়ার ডিপ্রেশনে যায়। এখন স্মাইলিং ডিপ্রেশন খুব কমন, বাইরে মানুষটি হাসছে কিন্তু ভিতরে তার মন খারাপ। এবার চলুন দেখে নিই যে আমরা কিভাবে বুঝবো যে মানুষটি অ্যাকচুয়ালি ডিপ্রেশনে ভুগছে, বা আপনি কিভাবে জানবো যে আমাদের ডিপ্রেশন হলে কি উপসর্গ দেখে আমরা ডিপ্রেশনকে চিনব বা ডিপ্রেশন কেন হয়, কিভাবে তা ডায়াগনোস করতে হয় এবং কি তার ট্রিটমেন্ট বা কিভাবে ডিপ্রেশনকে প্রিভেন্ট করা যায়। এই পয়েন্টগুলি আমরা দেখে নেব এবং ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যে আপনারা এটা শিখলেই দেখবেন অনেকেই উপকার করতে পারছেন, বা নিজেই যদি কখনো মনে হয় যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, তাহলে নিজেকেও ডায়াগনোস করতে পারবেন। তার কারণ আমাদের অনেক সময় হয় যে আমাদের সকালবেলা মন খারাপ হয়, বিকেলে আবার ঠিক হয়ে যায়, আবার পরদিন সকালে আবার মন খারাপ হলো, আবার ঠিক হয়ে গেল, তারপরে আর কিছুই হলো না, তাহলে কি আমরা ডিপ্রেশনে ভুগছি? এরকম অনেক রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরে বেড়ায়। আমরা যদি একবার ভালোভাবে শিখে নিই যে এই সিমটমগুলো এতদিন হলে তখন ডিপ্রেশন বলবো, তাহলে আমরা খুব সহজেই ডায়াগনোস করতে পারবো, সহজেই আমরা ডাক্তারবাবুর সহায়তা চাইতে পারবো, আমরা ডিপ্রেশন থেকে বেরিয়েও আসতে পারবো। চলুন তাহলে দেখে নিই এই ডিপ্রেশনে কি সিমটম হয়। ডিপ্রেশনে প্রথম এবং সবচেয়ে কোর সিমটমটি হলো মন খারাপ লাগা। বেশিরভাগ সময় মন খারাপ থাকে, দিনের বেশিরভাগ সময় মন খারাপ লাগছে, ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, বা ল্যাক অফ ইন্টারেস্ট। আগে যে কাজগুলো করে ভাল লাগতো এখন আর সেগুলো ইচ্ছা করে না। আগে টিভি দেখতে ভাল লাগতো, খেলা দেখতে ভাল লাগতো, IPL দেখতে ইচ্ছা করতো, বা ইন্ডিয়ান ক্রিকেট বা ফুটবল বা বাস্কেট দেখতে ভাল লাগতো, এখন সেগুলো আর ইচ্ছা করে না। বা বন্ধুদের সঙ্গে কথা বলতে খুব ভাল লাগতো ফোনে, এখন সেগুলো আর ইচ্ছা করছে না। সেই সাথে যদি দুর্বল লাগে, শরীর খুব দুর্বল লাগে ডিপ্রেশনে, ভীষণ উইক লাগে এবং সারাটা দিন একটা ফ্যাটিক, একটা ল্যাক অফ এনার্জি সারাদিন ফিল হয়, তাহলে এই তিনটে হচ্ছে ডিপ্রেশনের কোর সিমটমস। দুর্বল লাগা, ভালো লাগছে না, ইচ্ছা করছে না এবং সবকিছু থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলা। এই ভালো লাগছে না এবং ইচ্ছা করছে না ফেজটি যদি টানা 2 সপ্তাহের বেশি থাকে, এই মেজর সিমটমসগুলি, তাহলে বলা যেতে পারে আপনি ডিপ্রেশনে ভুগছেন। ডিপ্রেশনে ভুগলে বেশ কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস হয়, যেমন ঘুমের সমস্যা হয়, ভোরের দিকে ঘুম ভেঙে যায়, ভোরবেলা আগে হয়তো বেশ সকালের দিকে ঘুম থেকে উঠতো, রিসেন্টলি দেখছে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না। বা ভুলে যাচ্ছেন, কোনো একটা কাজ করতে যাচ্ছেন ভুলে যাচ্ছেন, কোনটা কোথায় রেখেছেন সেটা ভুলে যাচ্ছেন, মনে করতে পারছেন না, বেশ কিছুদিন ধরে এই ভুলে যাওয়াটা চলছে। কেউ তরকারিতে নুন দিতে ভুলে যাচ্ছেন, কেউ বা তেল দিতে ভুলে যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে খিদে খুব কমে যায়, একদম খেতে ইচ্ছে করে না। আগে খুব মজাদার
খাবারগুলোকে খুব এনজয় করে খেত, রিসেন্টলি দেখা যাচ্ছে আর তার একদম খেতে ইচ্ছে করছে না, তার খাবারের রুচি কমে যাচ্ছে। বা অনেকের ক্ষেত্রে উল্টোটাও হয়, রুচি বেড়ে যায়, অনেক বেশি খেতে থাকে ডিপ্রেশনের জন্য। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি গবেষণা বলছে ইন্ডিয়াতে প্রায় 5% মানুষ ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে, 100 জনের 5 জন তারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছেন। এবং সঠিকভাবে দেখলে দেখা যায় যদি মাইল্ড ডিপ্রেশনটাকে ইনক্লুড করা হয় তাহলে পরিসংখ্যানটা তো বোধহয় অনেক বেশি হবে। কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটি আর্টিকেল এসেছিল, প্রায় মোর দেন 50%, প্রায় 50%-এরও বেশি ভারতীয় এই ডিপ্রেশনটাকে ফিল করেছে বা এই আন্ডার ডিপ্রেশনের প্রসেসে আছে। সুতরাং অনেকেই দেখা যায় যে মাইল্ড ডিপ্রেশনে যাচ্ছে, আবার কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাচ্ছে, অনেকে মডারেট, অনেকে সিভিয়ার চলে যাচ্ছে। এবং এই ডিপ্রেশনে সুইসাইডাল রেট অন্য অন্য মানসিক রোগের থেকে অনেক বেশি। দেখা যায় যে ডিপ্রেশন হচ্ছে মোস্ট কমন কজ অফ সুইসাইড। 2022 সালে একটি পরিসংখ্যান বলছে প্রায় 1,71,000 মানুষ যারা ডকুমেন্টেড যে এই মানুষের ডিপ্রেশনের জন্য সুইসাইড করেছে। ইন্ডিয়াতে 1,71,000 মানুষ শুধু ডিপ্রেশনের জন্যই সুইসাইড করেছে, যেটা ডকুমেন্টেড। এবং আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখি বেশিরভাগ জিনিসই ডকুমেন্টেড হয় না। সুতরাং আমরা অ্যাজ এ ক্লিনিশিয়ান যেটা আমাদের পরিবেশ থেকে বা আশপাশ থেকে যেটা দেখছি, এর পরিসংখ্যানটা হয়তো আরো বেশি, আরো ভয়ানকও হতে পারে। ডিপ্রেশন ফিমেলদের বেশি হয়, মহিলারা ডিপ্রেশনে বেশি ভোগে। মহিলারা কেন ডিপ্রেশনে বেশি ভুগছেন এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে বেশ কিছু কারণ আছে যার জন্য মহিলারাই ডিপ্রেশনে বেশি ভোগেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির লোক ভাবে ইচ্ছা করে করছে, নাটক করছে, এরকম ভাবে তাদেরকে ইচ্ছে করে করছে বলে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। ডিপ্রেশন এন্টায়ারলি একটা বায়োলজিক্যাল রোগ, যেটা আপনার আর 5টা রোগের আপনারা নাম শুনেছেন, যেমন কিডনির রোগ হয়, হার্টের রোগ হয়, লিভারের রোগ হয়, বা প্যানক্রিয়াসের রোগ হয়, ডায়াবেটিস। বহু রোগের আপনারা নাম শুনেছেন এবং বেশ কিছু রোগের আপনারা জানেন ওষুধ খেয়ে যেতে হয়। থাইরয়েডের রোগ, সুগারের রোগ বা প্রেশারের রোগ, এগুলোতে যেমনি ওষুধ খেয়ে যেতে হয়, ডিপ্রেশন আর 5টা রোগের মধ্যে একটা রোগ। এবং অনেকেরই ধারণা যে ডিপ্রেশন হলেও সারা জীবন ওষুধ খেতে হয়, এটা একদমই ভুল ধারণা। এর বিষয়ে আমরা একটি ভিডিও বানানো আছে, আপনারা ভিডিওটি দেখলে তার এই সম্পর্কে কিছুটা নলেজ গেইন হবে যে কতদিন ওষুধ খেতে হতে পারে ডিপ্রেশন হলে। সুতরাং এইটা আর 5টা রোগ হিসেবেই কনসিডার করতে হবে। এবং ইচ্ছে করে করছে বা নিজে থেকে চেষ্টা কর, ঠিক হয়ে যাবি, এটা কিছুই না, ওই নিয়ে ভাবিস না, বা অনেকে আজকালকার দিনে ইয়াং জেনারেশন বলছে চিল বা কুল থাকো, এই টার্মগুলো দিয়ে অনেককে তাদের বন্ধুদেরকে হয়তো হেল্প করা বা শান্ত করার চেষ্টা করছে। কিন্তু এটা একটা বায়োলজিক্যাল ডিসঅর্ডার, এটা একটা রকম রোগ যা যিনি ভুগছেন তিনি ইচ্ছে করে করছেন না, কোনো অনেক সময় কারণে আসে, অনেক সময় বিনা কারণেও ডিপ্রেশন আসতে পারে। যেহেতু এটা বায়োলজিক্যাল একটি রোগ, যদি আসে তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। ডিপ্রেশনে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঘুম অনেক বেড়ে যায়, সারাদিন ঘুমাচ্ছে, ঝিমানি ভাব, অফিসে গিয়ে ঘুম পাচ্ছে, বাড়িতে ঘুম পাচ্ছে, সেই সাথে ভালো লাগছে না। আবার সবচেয়ে ভয়ানক বিষয়টি হলো ডিপ্রেশনে যেটা হয়, হতাশা থেকে আত্মহত্যা চিন্তা চলে আসে, সুইসাইডাল আইডিয়েশন চলে আসে, অথবা প্যাসিভ ডেথ উইশেস আসে, মানে মনে হয় আমি মরে গেলেই ভালো, আর বেঁচে থেকে লাভ নেই, কোনোভাবে যদি মরে যাই তাহলে বোধহয় বেটার হয়, নিজেও মরার ইচ্ছা আসতে পারে, বা আমি যদি মরে যাই বোধহয় ভালো, জীবন আর রেখে লাভ নেই, এই জীবন বৃথা। একটি ডিপ্রেশন যদি স্কিমাটা হয়, মানে সাইকোলজিক্যাল কিছু পরিবর্তন হয় এই ডিপ্রেশনের জন্য, তার ফলে যিনি ভুগছেন তার মনে হয় যে দুনিয়াটা শেষ হয়ে আসছে, হোপলেস লাগে বা হেল্পলেস লাগে, মনে হয় তাকে কেউ সাহায্য করার নেই, পৃথিবীতে সে একমাত্র একাই মানুষ, তার আশপাশে কেউ সাহায্যের নেই, কেউ তাকে ভালোবাসে না, বা নিজেকে ওয়ার্ডলেস লাগে, একটা অপদার্থ একজন মানুষ মনে হয় যে আমি একদম বৃথা একজন মানুষ, এই পৃথিবীতে আমার জন্মানোটাই বেকার। হয়তো তিনি অনেক বেশি তার লাইফে অ্যাচিভ করেছেন, তার সত্ত্বেও মনে হচ্ছে আমি জীবনে কিছু করতে পারিনি। এইরকম মনে হওয়াটা যদি 1 না 2 সপ্তাহ ধরে চলে তাহলে বুঝবেন যে আপনি ডিপ্রেশনে ভুগছেন, বা আপনার পাশের বন্ধুটি যদি এরকম সমস্যায় ভোগে তাহলে বুঝবেন যে সে ডিপ্রেশনে ভুগছে। ডিপ্রেশনের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লিনিক্যাল সিমটমস হলো মাথা ঘোরা। এই মাথা ঘোরা বা মাথা চক্কর দেওয়া, এবং এই নিজে ঘুরছি, মনে হয় যেন আমার গাটায় টলটলা হচ্ছে, একটা লাইনে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে টলে যাচ্ছি, বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে আমার গাটা টলছে, কেমন যেন একটা ব্যালেন্সটা নিজের কনফিডেন্সের মধ্যে নেই। এটা বিভিন্ন রোগে হতে পারে, তেমনি ডিপ্রেশনেরও এটা কমন সিমটমস। এটা আর একটি গুরুত্বপূর্ণ সিমটমস হলো গা গোলানো। ডিপ্রেশন যদি হয়, দেখা যায় পেশেন্টরা যদি ট্রিটমেন্ট না করে সঠিক টাইমে, যত দিন যায় তত কমপ্লিকেশনস ডেভেলপ করে, এবং এই নশিয়া বা গা গোলানো ভাবটা তার মধ্যে খুব কমনলি দেখা যায়। আবার অনেকের ক্ষেত্রে ক্রনিক কাফ হিসেবেও দেখা যায়। ডিপ্রেশন যদি ট্রিটমেন্ট না করে দেখা যায় বহুদিন ধরে একটা কাশি হচ্ছে, কিছুতেই তার সারছে না, তার সমস্ত রিপোর্ট নর্মাল, যা ডাক্তার দেখাচ্ছেন
কোনো কিছুতে ডাক্তারও কিছু ধরতে পারছে না, কাশি তার কমছে না। অনেক সময় দেখা যায় এটা ভিতরে যদি আন্ডারলাইং ডিপ্রেশন বা স্ট্রেস থাকে তাহলে এরকম ক্রনিক কফ দেখা দিতে পারে। এবার আসি ডিপ্রেশন কেন হয়। ডিপ্রেশনের একটি নির্দিষ্ট কারণ সবার ক্ষেত্রে পাওয়া যায় না। একটি যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো আমরা যেভাবে ব্যাখ্যা করি যে বায়োসাইকোসোশ্যাল মডেল, সবচেয়ে অ্যাকসেপ্টেড যে মডেল, যে কিছু বায়োলজিক্যাল কজ মানে তার জেনেটিক্যালি তার বংশ পরম্পরায় যদি অনেকে ডিপ্রেশনের বংশ পরম্পরায় যদি তার ডিপ্রেশন থাকে তাহলে তার জেনেটিক্যালি সে ডিপ্রেশনটা পেতে পারে, বা তার মধ্যে যদি কোনো অর্গানিক ডিজিজ থাকে যেমন হাইপোথাইরয়েড বা ডায়াবেটিস বা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ বা ক্রনিক হার্ট ডিজিজ যদি কিছু থাকে, বা যদি স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক যদি হয়, এরকম যদি বিভিন্ন সমস্যা কোনো অর্গানিক ডিসঅর্ডার যদি তার মধ্যে থাকে তাহলে তার ডিপ্রেশন হওয়ার চান্স আছে অনেক বেশি। এবার এই সাইকোলজিক্যাল কজ বিভিন্ন পারিপার্শ্বিক ট্রমা যদি হয়, তার আশপাশের পরিস্থিতি যদি ঠিক না থাকে, পারিবারিক প্রেশার হতে পারে, রিলেশনশিপ ব্রেকআপ হতে পারে, কোনো ক্লোজ রিলেটিভ মারা যাওয়ার জন্য হতে পারে, এরকম বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশের জন্য যদি তার মানসিক প্রেশার বেড়ে যায়, তার সাইকোলজিক্যাল যদি ইম্প্যাক্ট তার মধ্যে পড়ে তাহলে তিনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। সোশ্যাল কারণে দেখা যায় বিভিন্ন পরিবেশগত সমস্যা, যেমন ইয়ং ছেলেরা দেখা যাচ্ছে পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না, বেকারত্বের সমস্যা, বা তার সমাজ তাকে কোনো কারণে মেনে নিচ্ছে না, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সে তার সমস্যা হচ্ছে, বা এরকম বিভিন্ন যে সামাজিক স্ট্রেসফুল যে কারণগুলো আছে যেগুলো মানুষ ভিতর থেকে চাইছে যে এই পরিবেশটা আমার ঠিক ভাল লাগছে না, কোনো কিছু একটা প্রতিবাদ করতে চাইছে। কলকাতা শহরে আমরা অনেকবারই দেখেছি যে বিভিন্ন কারণে বহু মানুষ রাস্তায় বেরিয়েছে, কিন্তু হয়তো অনেক সময় তার মনে হচ্ছে যে এটার ন্যায্য বিচার এটা হওয়া উচিত, কিন্তু তিনি পারছেন না, তখন তার মনে একটা বড় প্রেশার তৈরি করতে, তার একটা ইনডিরেক্ট এফেক্ট হিসেবে তিনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। এই বায়োসাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল এই কজগুলো যদি কারণগুলো যদি একসঙ্গে কারোর ওপর ইম্প্যাক্ট পড়ে তাহলে তিনি নর্মাল মানুষ হিসেবে ডিপ্রেশনে চলে যেতে পারেন। ডিপ্রেশনে অডিটরি হ্যালোসিনেশন হয়, অনেক সিভিয়ার ডিপ্রেশনে গেলে বিভিন্ন কানে আওয়াজ আসে, সেকেন্ড পার্সন অডিটরি হ্যালোসিনেশন বলে। এই সেকেন্ড পার্সন অডিটরি হ্যালোসিনেশনে যিনি সিভিয়ার ডিপ্রেশনে যাচ্ছেন তিনি শুনতে পান কোনো একজন মানুষের গলা, কোনো ছেলে বা মেয়ের গলা, একজন মানুষের গলা শুনতে পান। বেশিরভাগ ক্ষেত্রে কন্টেন্টগুলো এরকম হয় যে তোর বেঁচে থেকে লাভ নেই, তুই মরে যা, বা তুই একটা ফালতু মানুষ, তোর কোনো দাম নেই, এই ধরনের কথাবার্তা মানুষ শুনতে পান অডিটরি হ্যালোসিনেশন হিসেবে। বাচ্চারাও কিন্তু ডিপ্রেশনে ভোগেন। আমরা হয়তো ভাবি যে ওদের আবার মন খারাপ হয়, হ্যাঁ একদম ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা পর্যন্ত ডিপ্রেশনের সমস্যা আমরা খুবই কমনলি পাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে ওরা তো অত মন খারাপ ওইভাবে বুঝে উঠতে পারে না, ওদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ যেগুলো পাই বিভিন্ন সোম্যাটিক সিমটমস নিয়ে আসে, শরীরে ব্যথা যন্ত্রণা বা পেট ব্যথা যেটা ওষুধ খেয়ে সারছে না, রিপোর্টে ধরা পড়ছে না, এরকমভাবে বাচ্চারা প্রেজেন্ট করতে পারে। ডিপ্রেশনের নিউরোবায়োলজিতে দেখা যায় ব্রেনে বেশ কিছু জায়গায় ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন এই লেভেলগুলো কমে যায়, অনেক জায়গায় গাবা বা গ্লুটামেট লেভেল কমে গিয়েও ডিপ্রেশন করতে পারে। সিভিয়ারিটি ওয়াইজ ডিপ্রেশনকে 3 ভাগে ভাগ করা যায়, মাইল্ড ডিপ্রেশন, মডারেট ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন। এবার এই কিভাবে ভাগ করা হয় তার কচকচানি নয় ডাক্তারবাবুরা করুক, ওটা আমরা জানবো না। কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস এবং কিছু কোর সিমটমস মিলিয়ে ভাগ করা হয়, এবং খুব অল্প সমস্যায় যখন আপনাদের ক্লিনিক্যালি আপনাদের বোঝার জন্য যেটা বলি যে আপনার যদি মনে হয় যে আমার মন ভালো লাগছে না কিন্তু আপনি কাজটা চালিয়ে যাচ্ছেন, সেটা 14 দিনের বেশি হতে পারে, কাজকর্ম সোশ্যাল লাইফ আপনি চালিয়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি মাইল্ড ডিপ্রেশনে ভুগছেন। আর যদি আপনি কিছুদিন কাজে যেতে ভালো লাগছে না, আবার কিছুদিন যাচ্ছেন, বা নিজের ফাংশনাল জায়গাটায় অনেক ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুদিন রান্না করতে ভালো লাগছে না, আবার কিছুদিন আবার বাড়ি কাজটা করছেন, ভালো লাগছে না প্লাস করছেন, দুটো মিক্স যখন হয় তখন সেটা মডারেট ডিপ্রেশন। আর সিভিয়ার ডিপ্রেশনে যেটা হয় কোনো কাজই করতে পারছেন না, যিনি অফিস যাচ্ছেন তিনি দেখা যাচ্ছে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকছেন, অথচ রিপোর্টে কিছু ধরা পড়ছে না, ডাক্তারবাবু দেখিয়েও সারছে না, বা মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় সমস্ত কাজকর্ম বন্ধ করে শরীর একদম উইক হয়ে গিয়ে পুরো শাটডাউন হয়ে গিয়ে বাড়িতে তিনি রেস্টে চলে যাচ্ছেন, বলছেন রিপোর্টে ধরা পড়ছে না কিন্তু রোগীও সুস্থ হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তিনি সিভিয়ার ডিপ্রেশনে এরকম হয়। এবার আসি ট্রিটমেন্টে। ডিপ্রেশন যদি হয় তাহলে কি করব? ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? ট্রিটমেন্ট দুভাবে হয়, একটি সাইকোথেরাপি, একটি ফার্মাকোথেরাপি। সাইকোথেরাপি মানে হলো সাইকোলজিস্টরা করেন, যেটা চলতি কথায় কাউন্সিলিং বলে। এই বিভিন্ন রকম সাইকোথেরাপি আছে ডিপ্রেশনের জন্য, এবং খুব ভালো সাইকোথেরাপি আছে, এবং এফএমআরআই স্টাডি করে দেখা গেছে যে ওষুধের যেমন এফেক্ট তেমনি এফএমআরআই বা ফাংশনাল এমআরআই করে দেখা গেছে যে এই সাইকোথেরাপি বা এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা আরো বেশ কিছু থেরাপি আছে সেগুলো ব্রেনের উপরে যে ইম্প্যাক্ট পড়ে ওষুধেরও প্রায় সিমিলার ইম্প্যাক্ট পড়ে। সুতরাং ডিপ্রেশনে যদি আমরা ভুগি এরকম নয় যে ডিপ্রেশনে ভুগলেই ওষুধ শুরু হয়ে যায়, সাইকোথেরাপি করে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব। যদি মাইল্ড ডিপ্রেশন হয় নিজে থেকে ঠিক করে নিতে পারেন, বা বন্ধু বান্ধবের সাথে হেল্প নিয়ে
আপনি ঠিক করে নিতে পারেন তাহলে দ্যাটস গুড, যদি না হয় তাহলে সাইকোলজিস্টের সাহায্য নিতে হবে বা সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। যদি মডারেট ডিপ্রেশন হয় তাহলে কিন্তু আপনাকে ঔষধ দ্বারা ট্রিটমেন্ট করতে হবে, সেখানেই ফার্মাকোথেরাপির রোলটা আছে। ফার্মাকোথেরাপিতে এখন রিসেন্টলি 2025-এ দাঁড়িয়ে খুব ভালো ভালো অ্যান্টিডিপ্রেসেন্ট আবিষ্কার হয়েছে। ইনিশিয়ালি যেগুলো বলা হতো সাইড এফেক্ট অনেক বেশি, এখন যত দিন যাচ্ছে তত ভালো ভালো, যত লো সাইড এফেক্ট তত ভালো ওষুধ আবিষ্কার হয়েছে, এবং যে সাইড এফেক্টগুলো ওষুধগুলোর হয় সেগুলো একদম নেগলিজেবল, খুব কম। আমরা রেগুলার বেসিসে ওষুধগুলো ব্যবহার করছি, খুব সামান্য কিছু সাইড এফেক্ট যেগুলো আসে সেগুলো থেকে কিভাবে বেরোনো যায় বা কি কি সাইড এফেক্ট হতে পারে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যে ডিপ্রেশনের ওষুধগুলো কি কি সাইড এফেক্ট হয়, এবং ওষুধ দ্বারা চিকিৎসা করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা, একটু সুস্থ হওয়ার পর প্রথম আমরা ওষুধ দিয়ে সিমটম কন্ট্রোল করি, ফার্স্ট 1 থেকে 2 মাসের মধ্যে সিমটমগুলো একদম চলে যায়, তারপরে গিয়ে একটু সুস্থ অবস্থায় ওষুধ খেয়ে রোগটাকে সারাতে হয়। সময় দেখা যায় 4 থেকে 6 মাস ওষুধ খেতে হতে পারে, কারো কারো ক্ষেত্রে 9 মাস, কারো যদি বায়োলজিক্যাল ডিপ্রেশন হয় তাদের ক্ষেত্রে 1 বছরও ওষুধ খেতে হতো। এই ডিপ্রেশনের ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা পেশেন্টের থেকে দারুণ ফিডব্যাক পাই। আমার এক পেশেন্ট ছিলেন একজন সায়েন্টিস্ট, উনি আরজি করে হাসপাতালে, আমি তখন পোস্ট গ্রাজুয়েশন করছি, সেই সময় উনি দেখাতে এসেছিলেন ডিপ্রেশন নিয়ে। উনি সামহাউ ডিপ্রেশনে পড়েছিলেন ফ্যামিলির প্রবলেমের জন্য। তিনি যখন 2 সপ্তাহ পরে দেখাতে এলেন, তিনি বললেন, ডাক্তারবাবু এ তো মিরাকেল, এত ভালো ওষুধ আবিষ্কার হয়েছে, আমি তো জানতামই না। ডিপ্রেশনের ওষুধ খাওয়ার পরে একজন মানুষের সিমটম কন্ট্রোল হয়, তিনি যখন ওই মৃত্যু যন্ত্রণা পর্যন্ত ফিল করে নিচ্ছেন যে আমি এবার সুইসাইড করে নেব বা আমাকে কেউ মেরে ফেলুক, এই অবস্থা থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন, তখন এর চেয়ে ভালো আনন্দের আর কি হতে পারে। এই ডিপ্রেশনে বহু মানুষ সুইসাইড করে নেয়। সুতরাং সুইসাইড করে একজন মানুষকে হারানোর থেকে কিছুদিন যদি আমি 6 থেকে 9 মাস ওষুধ খেয়ে আমার স্টিগমা থেকে বেরিয়ে এসে যে আমার ব্রেনের ওষুধ খাচ্ছি, আমি বোধহয় দুর্বল মানুষ, এই স্টিগমা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে। সুতরাং আমরা আমাদের মধ্যে যদি কোনো ডিপ্রেশনের সিমটমস দেখি, আমরা যেন সাহায্য চাইতে কুণ্ঠা না বোধ করি। আমরা সাইকোলজিক্যাল থেরাপি বা ফার্মাকোলজিক্যাল থেরাপি, কোনো একটা থেরাপি বা দুটো থেরাপি বোথ একসাথে নিয়ে আমরা সুস্থ হয়ে উঠব। এবার আসি প্রিভেনশন। ডিপ্রেশন যদি হয় কিভাবে প্রিভেন্ট করব। ডিপ্রেশন হওয়ার আগে দেখে নিতে হয় যে রোগগুলির নাম বলেছিলাম, থাইরয়েডের সমস্যা আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, বা ডায়াবেটিস আছে কিনা, এই সমস্যাগুলো আছে কিনা দেখে নিতে হয়। তার জন্য কিছু বায়োলজিক্যাল টেস্টিং করে রক্ত পরীক্ষা করিয়ে দেখে নিতে হয় যে এই রোগগুলোতে যে রোগগুলো ডিপ্রেশন প্রোন, সেই রোগগুলো যদি থাকে তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করাতে হয়। অনেক ক্ষেত্রেই আমরা পাই রুগীরা বলে, কই ডাক্তারবাবু আমার তো লাইফে কোনো চেঞ্জ আসেনি, আমার কেউ মারাও যায়নি, আমার কোনো ক্ষতিও হয়নি, আমার লাইফ একদম স্টেবল, কোনো কিছুর আমার অভাব নেই, তাও কেন আমার ডিপ্রেশন আসছে। অনেক ক্ষেত্রে আমরা পাই যে কোনো বায়োলজিক্যাল কজ তার এই ডিপ্রেশনটার দিকে তাকে ঠেলে দিচ্ছে, হয়তো ডায়াবেটিস আছে বা প্রি ডায়াবেটিক তিনি, বা থাইরয়েডের একটা সমস্যা হয়ে আছে তিনি জানতেন না। বায়োলজিক্যাল কজ যদি থাকে সেগুলোকে আমরা রুল আউট করবো এবং তার ট্রিটমেন্ট নেব। রেগুলার 30 মিনিট করে হাঁটতে হবে। এই রেগুলার 30 মিনিট করে হাঁটার যে মানসিক বেনিফিটগুলো আছে সেগুলো আমার একটা ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সেটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে 30 মিনিট হাঁটার জন্য শরীরের যা ওজন কমা বা শরীরের যা এফেক্ট হলো তার থেকে অনেক বেশি এফেক্ট হয় ব্রেনের, মানে আমাদের ব্রেনের অনেক বেশি উপকার হয় বা মানসিক স্বাস্থ্যের অনেক বেশি উপকার হয় রোজ যদি 30 মিনিট করে আমরা হাঁটতে পারি। তাছাড়া রেগুলার টাইমে খাওয়া দাওয়া করা, রেগুলার 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা যদি আমরা ঘুমাতে পারি তাহলে আমাদের ব্রেনটা অনেকটা শান্ত হয়, ব্রেনটা রিল্যাক্স হয় এবং ব্রেনের যে ডিটক্সিফিকেশন বলে, ব্রেনের ডিটক্সিফিকেশনটাও ঠিকঠাকভাবে হয়, তাহলে ডিপ্রেশনে যাওয়ার চান্সটাও কমে যায়। এবং আমরা চেষ্টা করব যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি যেন আমাদেরকে খুব বেশি আঘাত না করে, মানে আমাদের রেজিলিয়েন্সটা, নিজের ধৈর্য ক্ষমতা এবং পরিবেশের সাথে টিকে থাকার ক্ষমতা, নিজের মনে জোর বাড়িয়ে আমাদের এই জোরটাকে বৃদ্ধি করতে হবে, নিজের রেজিলিয়েন্সটাকে বাড়াতে হবে, যাতে অল্প আঘাতেই আমরা ডিপ্রেশনে না চলে যাই। আরেকটি হলো মানুষের সাথে মিশতে হবে, আমাদের বায়োলজিক্যাল কানেকশন বাড়াতে হবে, মানে আশপাশের মানুষ যারা আসছে, সোশ্যালাইজেশন বলে, এই সোশ্যালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। মানুষের সাথে মিশলে, মানুষের সুখ দুঃখ শেয়ার করলে কি হয়, নিজের যে ইনার, এটা ক্যাথারসিস বলে, মেন্টাল ড্রেনেজটা খুব ভালো হয়, যে নিজের মানসিক অস্বস্তি যেগুলো ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে সেগুলো অনেকটা বেরিয়ে যায়, তার ফলে ডিপ্রেশনে যাওয়ার চান্স অনেক কমে যায়। তাহলে আমরা ভিডিও থেকে যেগুলো শিখলাম যে ডিপ্রেশনের সিমটমস কি, ডিপ্রেশন কেন হয়, কি কি কারণে হতে পারে, কি তার ট্রিটমেন্ট, কিভাবে ডিপ্রেশনকে আটকানো যেতে পারে, এগুলো আমরা শিখলাম।
সুতরাং আমরা যদি কেউ নিজে ডিপ্রেশনে পড়ি বা আমার বাড়ির মানুষটি যদি ডিপ্রেশনে পড়ে বা আশপাশের কেউ বা কোনো কলিগ যদি ডিপ্রেশনে পড়ে, তাহলে আমরা অবশ্যই আমাদের নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করব, তার প্রপার ট্রিটমেন্ট নেব, ট্রিটমেন্ট নিয়ে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো। আমার এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। কারো যদি কিছু বলার থাকে, আমার সাথে কিছু শোনার থাকে বা ডিপ্রেশন নিয়ে কোনো থট শেয়ারিং এর কিছু ইচ্ছে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।